সুপ্রিম কোর্টের একটি রায় এক ধাক্কায় ২৬,০০০ শিক্ষক শিক্ষিকার জীবন শেষ। সুপ্রিম কোর্ট বলেছে ২০১৬ সালের প্যানেলই অবৈধ, সরাসরি ছাঁটাই, কোনো রক্ষা নেই। এই প্যানেল থেকে নিয়োগ হয়েছিল টিচার, ক্লার্ক, গ্রুপ ডি। তাদের মধ্যে কেউ ৭ বছর ধরে স্কুলে পড়াচ্ছেন, কেউ ফ্ল্যাট করেছেন লোন নিয়ে, ঘর বানানো শুরু করেছে, নতুন সংসার শুরু করেছেন, কেউ মারণ রোগে আক্রান্ত। সব আজ শূন্য। কিন্তু কেন এই রকম পরিস্থিতি হলো তাদের? কারণ সেই নিয়োগের দুর্নীতি, টাকা লেনদেন, ঘুষ, সুপারিশ সব প্রমাণিত। শিক্ষামন্ত্রী পর্যন্ত জেলে। সিবিআই রিপোর্ট ধ্বংস করে দিয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা। আর আদালত জানিয়ে দিয়েছে পুরো প্যানেল বাতিল। কিন্তু এখানেই কি শেষ? না, এখন শুরু হচ্ছে আইনের পাল্টা চাল, রিভিউ পিটিশন। এই ভিডিওতে আপনি জানবেন রিভিউ পিটিশন কি, কখন এটা করা যায়, কাদের করার অধিকার আছে, অতীতে এর মাধ্যমে রায় বদলেছে কি, যদি আদালত শুনতেই না চায় এই রিভিউ পিটিশনের কথা, তাহলে এরপর কি করা যায় এবং এই মামলার শেষ পরিণতি কি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এটা শুধু খবর নয়, এটি একটা আইনি লড়াইয়ের প্রতিটি ধাপ, যেখানে একটা ভুল সিদ্ধান্ত লাখো মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। তাই স্কিপ করবেন না, মিস করবেন না, কারণ সামনে যা আসতে চলেছে তা অনেক বেশি বাস্তব, অনেক বেশি ভয়ানক। রিভিউ পিটিশন আসলে কি? ধরুন সুপ্রিম কোর্ট একটি রায় দিল, রায় চূড়ান্ত, কারণ সুপ্রিম কোর্টই দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু যদি সেই রায়ে এমন কিছু ভুল থাকে যা ভবিষ্যতে অসংখ্য মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে, যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে যায়, বা আদালত এমন একটা সিদ্ধান্ত নেয় যার ভিত্তিতে ন্যায় বিচার প্রশ্নের মুখে পড়ে, এই রকম পরিস্থিতিতে রিভিউ পিটিশন বা রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়। রিভিউ পিটিশন মানে হলো একজন পক্ষভুক্ত ব্যক্তি সুপ্রিম কোর্টের কাছেই আবেদন জানায় যেন সেই রায় আবার একবার খতিয়ে দেখা হয়। এটা নতুন করে মামলা করা নয়, এটা সেই একই মামলার উপর ভিত্তি করে বলা, এই রায়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়েছে বা ভুল হয়েছে, অনুগ্রহ করে সেটা আবার দেখুন। ভারতের সংবিধানের ১৩৭ নম্বর ধারা সুপ্রিম কোর্টকে এই ক্ষমতা দেয় যেন সে নিজে তারই দেওয়া কোনো রায় পুনর্বিবেচনা করতে পারে। কিন্তু এটা কোনো স্বাভাবিক সুযোগ নয়। এই আবেদন শুধুমাত্র সেই ক্ষেত্রেই করা যায় যেখানে একেবারে স্পষ্টভাবে মনে হয় রায়ে কোনো গুরুত্বপূর্ণ ভুল বা অবিচার হয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই রিভিউ পিটিশন সাধারণত সেই একই বিচারপতিদের বেঞ্চেই শুনানি হয় যারা মূল রায় দিয়েছিলেন, কারণ তারা সবচেয়ে ভালো জানেন রায়ের পেছনের যুক্তি কী ছিল। এটা শেষ সুযোগ বলেই মনে করা হয়। কী কারণে এই রিভিউ পিটিশন তৈরি করা হয়েছিল? কোনো নির্দোষ মানুষ যেন অন্যায়ভাবে শাস্তি না পান, কোনো নির্ভরযোগ্য চাকরির প্যানেল যেন ভুলভাবে বাতিল না হয়, বা কোনো গুরুতর ভুল যেন দেশের আইনি ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে আঘাত না করে। এক লাইনে বললে রিভিউ পিটিশন মানে একটা শেষ চেষ্টা, সুপ্রিম কোর্টকে অনুরোধ করা, আপনি কি আবার একটু দেখবেন। এটা অত্যন্ত সিরিয়াস বিষয়, কারণ এতে গোটা রায় বদলে যেতে পারে বা অন্তত আংশিক সংশোধন হতে পারে। তবে এটি শুধুমাত্র তখনই কাজ করে যখন পিটিশনে দীর্ঘ যুক্তি, প্রমাণ এবং বাস্তবিক অবিচারের প্রমাণ থাকে। কবে রিভিউ পিটিশন করা যায়? সুপ্রিম কোর্টের রায় মানেই শেষ কথা। সাধারণত তা আর পাল্টানো যায় না, তবে কিছু বিশেষ পরিস্থিতিতে সেই রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন করা যায়। এখন প্রশ্ন, কখন, কী ধরনের পরিস্থিতিতে? চলুন 3টি প্রধান শর্ত খুব পরিষ্কারভাবে বুঝে নেই। প্রথম শর্তটি হলো নতুন ও গুরুত্বপূর্ণ কোনো তথ্য উঠে এলে। ধরুন মামলার সময় এমন কোনো তথ্য বা প্রমাণ ছিল যা আদালতের সামনে উপস্থাপন হয়নি, এবং সেই তথ্য থাকলে রায়ের ফল সম্পূর্ণ উল্টো হতে পারত, তাহলে সেটা রিভিউর বড় কারণ হতে পারে। ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য আরেকটু এক্সাম্পল দিই। যদি কোনো নিয়োগপত্র বৈধ ছিল কিন্তু সেটা কোর্টে জমা দেওয়া হয়নি বা বাদ পড়েছিল, তাহলে সেই তথ্য দিয়ে রিভিউ চাওয়া যায়। কিন্তু এখানেও শর্ত আছে, যে তথ্যটি দেওয়া হবে রিভিউ পিটিশনে
সেই তথ্যটি ইচ্ছাকৃতভাবে গোপন করা হয়নি, হতে পারে আইনজীবীর ভুলে তথ্যটি দেওয়া হয়নি বা টেকনিক্যাল কোনো ফল্টে তথ্যটি বাদ পড়েছে। সেকেন্ড শর্ত হলো স্পষ্ট ভুল। এর মানে রায় এমন একটা ভুল রয়েছে যেটা যে কেউ পড়লেই বুঝতে পারবে সেটা ভুল, কোনো জটিল যুক্তি বা ব্যাখ্যার দরকার নেই। যেমন আদালত যদি ভুল ধারা ব্যবহার করে রায় দেয় বা কোনো নির্দিষ্ট তারিখ বা সংখ্যাকে ভুলভাবে উল্লেখ করে, অথবা কোনো নাম পদবি ভুলভাবে লেখা হয় এবং সেটার উপর ভিত্তি করেই ভুল সিদ্ধান্ত হয়, এই ধরনের ভুল সংশোধনের জন্য রিভিউ চাওয়া হয়। 3 নম্বর শর্ত হলো ন্যায় বিচার ব্যাহত হয়েছে এমন স্পষ্ট প্রমাণ। কখনো কখনো রায় এমন হয় যা দেখে মনে হয় এই রায় একপাক্ষিক, পক্ষপাতদুষ্ট বা সম্পূর্ণ অন্যায্য। এরকম পরিস্থিতিতে ব্যক্তি আদালতের কাছে বলতে পারেন এই রায়ে ন্যায় হয়নি, অনুগ্রহ করে আবার বিবেচনা করুন। যেমন আদালত হয়তো কিছু পক্ষের বক্তব্য পুরোপুরি শোনেননি বা কোনো যুক্তি যথাযথভাবে গুরুত্ব পায়নি, কিন্তু সেই যুক্তিতে অবশ্যই শক্তিশালী এবং বাস্তবতা থাকতে হবে। রিভিউ পিটিশন আবেদন করার সময়সীমা রায় ঘোষণা 30 দিনের মধ্যে রিভিউ পিটিশন দায়ের করতে হয়। তবে যদি কারো পক্ষে সময়মতো আবেদন করা সম্ভব না হয়, যেমন শারীরিক অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ, আইনি জটিলতা ইত্যাদি কারণে, তাহলে বিশেষ অনুমতি নিয়ে দেরিতেও আবেদন করা যায়, তবে সেটার জন্যও যুক্তিযুক্ত ব্যাখ্যা দরকার। অতীতে কি রিভিউ পিটিশনের রায় বদলেছে? অনেকের ধারণা রিভিউ পিটিশন মানে আসলে কিছুই হবে না, শুধু সময় নষ্ট, কিন্তু বাস্তব বলছে উল্টো কথা। ভারতের ইতিহাসে একাধিক হাই প্রোফাইল কেসে রিভিউ পিটিশনের মাধ্যমে সুপ্রিম কোর্ট নিজেই তার রায় বদলে দিয়েছে। এই হাই প্রোফাইল কেসগুলির মধ্যে অন্যতম ছিল ইয়াকুব মেমনের মামলা। 1993 সালের মুম্বাই বিস্ফোরণের মামলায় ইয়াকুব মেমনের ফাঁসির সাজা হয়। তিনি রিভিউ পিটিশন দাখিল করেন এই মর্মে যে আদালত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিবেচনা করেনি। ফলাফল, যদিও শেষ পর্যন্ত সাজা বহাল থাকে, কিন্তু রিভিউ পিটিশনের মাধ্যমে মৃত্যুদণ্ডের তারিখ পিছিয়ে দেওয়া হয়। এই কারণেই যেন সে শেষ আইনি সুযোগ নিতে পারে। এই কেসে সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতির মতবিরোধও দেখা যায়, যা রিভিউ পিটিশনের গুরুত্ব বোঝায়। রাজীব গান্ধী হত্যা মামলা, এই মামলায় অভিযুক্তদের মৃত্যুদণ্ড হয়। রিভিউ পিটিশন করা হয় এই যুক্তিতে যে তারা 2 দশকেরও বেশি সময় জেলে এবং তারা নিজেরাও সংশোধিত হয়েছে। ফলাফল, সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজ করে। তবে এই কেস থেকেই ভবিষ্যতে কিউরেটিভ পিটিশনের পথ তৈরি হয়, যার ফলে পরবর্তীতে মৃত্যুদণ্ড বাতিল হয়ে যাবজ্জীবন রূপান্তরিত হয় এবং শেষে 2022 সালে সকল অভিযুক্ত মুক্তি পান। এই উদাহরণগুলি প্রমাণ করে রিভিউ পিটিশন শুধু ফর্মালিটি নয়, যদি যুক্তি সঠিক হয়, তথ্য স্পষ্ট হয়, তাহলে সুপ্রিম কোর্ট নিজের রায় পাল্টাতেও পিছপা হয় না। আর তাই পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষক শিক্ষিকা এখন যদি রিভিউ পিটিশন করেন, আর যদি তাদের মধ্যে অনেকের নিয়োগে সত্যিই কোনো জালিয়াতি না থাকে, তবে রায় আংশিক বা পুরোপুরি বদলাতেও পারে। যদি অকারণে রিভিউ করা হয় তখন কি হয়? অনেকেই ভাবেন একটা রায় পছন্দ না হলে চলো রিভিউ পিটিশন করে দেই, কিন্তু আইন হচ্ছে কি রিভিউ মানে সেকেন্ড চান্স নয়, এটা একটা গুরুত্বপূর্ণ ও সীমিত সুযোগ। আর যদি কেউ অযথা উদ্দেশ্য প্রণোদিতভাবে বা দুর্বল ভিত্তিতে রিভিউ ফাইল করে, তাহলে তার ফলাফল হতে পারে মারাত্মক, সরাসরি খারিজ। যদি আদালত বুঝতে পারে যে রিভিউ পিটিশনের পেছনে সুনির্দিষ্ট কোনো নতুন তথ্য, স্পষ্ট ভুল বা ন্যায় বিচার নিয়ে আসল উদ্বেগ নেই, তাহলে আবেদনটি এক কথায় খারিজ করে দেওয়া হয়। আদালত এমনকি কোনো শুনানি না করে ডিসমিসড ইন রিমাইন্ড করে সরিয়ে দেয়। আর্থিক জরিমানা, যদি দেখা যায় আবেদনকারী শুধু সময় নষ্ট করতে বা মামলার প্রক্রিয়া টেনে লম্বা করতে রিভিউ করছে, তাহলে আদালত জরিমানা ধার্য করে। কিছু ক্ষেত্রে এই জরিমানা কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকাও হতে পারে, বিশেষ করে যদি বিষয়টি গুরুতর হয়। অ্যাবিউস অফ প্রসেস অফ ল ঘোষিত হওয়া, এটা সবচেয়ে গুরুতর। যদি আদালত মনে করে রিভিউ আবেদনটা আসলে আইনের অপব্যবহার, তাহলে আবেদনকারীকে অ্যাবিউস অফ প্রসেস অফ ল বলে চিহ্নিত করা হয়। এর মানে আবেদনকারী আদালতের সময় ও প্রক্রিয়াকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করেছেন। এটা একজন নাগরিকের বিশ্বাসযোগ্যতা ও ভবিষ্যতে আইনি লড়াইয়ের বড় সমস্যা তৈরি করতে পারে। তাহলে কি করা উচিত? রিভিউ ফাইল করার আগে তথ্য, যুক্তি ও আইনি ভিত্তি ভালোভাবে তৈরি করতে হয়।
বিশেষজ্ঞ আইনজীবীর সাহায্য নিয়ে বোঝা দরকার এই রিভিউ পিটিশন আদৌ বৈধকরণেই হচ্ছে কিনা। না হলে মামলার ভবিষ্যৎ আরও খারাপ হতে পারে। রিভিউ পিটিশন একটা সুযোগ ঠিকই, কিন্তু সেটা দায়িত্বহীনভাবে নিলে উল্টে খেসারত দিতে হয়। এই কারণে যারা চাকরি হারিয়েছেন তাদের উচিত সত্যি, যুক্তি ও প্রমাণ দিয়ে লড়াইয়ে নামা। রিভিউ পিটিশনের পর আর কি কোনো রাস্তা খোলা থাকে? অনেকেই মনে করেন সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন খারিজ মানেই খেলা শেষ, কিন্তু আসলে আইনের খেলা তখনও শেষ হয় না। একটা শেষ সুযোগ তখনও থেকে যায়, কিউরেটিভ পিটিশন। এই কিউরেটিভ পিটিশন কি? কিউরেটিভ পিটিশন হলো সুপ্রিম কোর্টের রায় সংশোধনের এক চূড়ান্ত ও ব্যতিক্রমী রাস্তা। এই পিটিশন তখনই করা যায় যখন আবেদনকারী প্রমাণ করতে পারেন রিভিউ পিটিশনের ন্যায় বিচার পাওয়া যায়নি, আদালতের রায় এতটাই অন্যায় বা ভুল ছিল যে তা মৌলিক অধিকার লঙ্ঘন করেছে, বিচার প্রক্রিয়ার পক্ষপাতিত্ব, মামলার হিয়ারিংয়ের সময়ের অভাব বা ন্যাচারাল জাস্টিস লঙ্ঘন হয়েছে। কে শোনে এই আবেদন? কিউরেটিভ পিটিশন শোনে সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র 5 বিচারপতির বেঞ্চ, যার মধ্যে সেই বিচারপতিরাও থাকেন যারা মূল রায় দিয়েছিলেন। সাধারণত কিউরেটিভ শুনানি হয় বন্ধ ঘরে, আইনি ভাষায় যাকে বলে ইন চেম্বার্স। কেন এটাকে শেষ রাস্তা বলা হয়? কারণ কোনো কনস্টিটিউশনাল বা আইনি সুযোগ বাকি থাকে না কিউরেটিভের পর। এরপর আর কিছুই নেই, না রিভিউ না আপিল। তাই এই পিটিশনের মানদণ্ডও খুব কঠোর। কেবলমাত্র যেসব মামলায় বিশাল অন্যায় হয়েছে বা বিচার পদ্ধতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, শুধু সেখানেই এটি গ্রহণ করা হয়। কিছু হাই প্রোফাইল কেস যেখানে কিউরেটিভ পিটিশন রায় বদলেছে। রাজীব গান্ধী হত্যা মামলা, মূল রায়ে অভিযুক্তদের মৃত্যুদণ্ড হয়, রিভিউ পিটিশন খারিজের পর কিউরেটিভ পিটিশন করা হয়। ফলাফল বহু বছরের কারাবাসের পর আদালত মানবিক দৃষ্টিভঙ্গি থেকে মৃত্যুদণ্ড বাতিল করে আজীবন কারাদণ্ডে রূপান্তর করে। কামিনী জৈন বনাম স্টেট অব দিল্লি, এই মামলায় এক নারীর বিরুদ্ধে বেআইনি সম্পত্তির মামলা হয়। তিনি বলেন শুনানিতে তার বক্তব্যের গুরুত্ব দেওয়া হয়নি। ফলাফল কিউরেটিভ পিটিশন গৃহীত হয় এবং আগের রায় আংশিকভাবে সংশোধিত হয়। তাহলে 26,000 শিক্ষক শিক্ষিকার জন্য এই রাস্তা কি খোলা? হ্যাঁ, যদি রিভিউ পিটিশন খারিজ হয় তারা কিউরেটিভ পিটিশনের আশ্রয় নিতে পারেন, তবে সেটি করতে হবে খুব শক্ত প্রমাণ, ন্যায় বিচার লঙ্ঘনের উদাহরণ এবং সংবিধান ভিত্তিক যুক্তি দিয়ে। এটাই আমরা জানলাম, রিভিউ পিটিশনের পরেও সব কিছু শেষ হয়ে যায় না। কিউরেটিভ পিটিশন হলো শেষ আইনের যুদ্ধক্ষেত্র, যেখানে আরেকবার চেষ্টা করা যায় ন্যায় বিচারের শেষ আলো খুঁজে পেতে। তবে এটা সহজ নয়। কেবলমাত্র সত্য, যুক্তি আর নৈতিক ভিত্তি থাকলে এই রাস্তা থেকেই রায় বদলে যেতে পারে। 26,000 শিক্ষক বাতিল, এই রায়ের ভবিষ্যৎ কী হতে পারে? 2024 সালের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 2016 সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল ঘোষণা করা হয়েছে। এর ফলে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি কার্যত বাতিল হয়ে যায়। এই রায় শুধু একটা নিয়োগ বাতিল নয়, বরং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও সাংবিধানিক ন্যায় বিচারের প্রশ্ন। কিন্তু এখানেই কি শেষ? না, এখন প্রশ্ন হচ্ছে এই মামলার ভবিষ্যৎ কী? রিভিউ পিটিশনের ফলাফলের উপর নির্ভর করবে প্রথম ধাপ। রিভিউ পিটিশনের মূল ভিত্তি যদি হয় স্পষ্ট আইনগত ভুল, বিচার প্রক্রিয়ার গুরুতর ত্রুটি অথবা গুরুত্বপূর্ণ তথ্য যা পূর্বে আদালতের নজরে আসেনি, তাহলে সুপ্রিম কোর্ট তার পূর্বের রায় আংশিক বা সম্পূর্ণরূপে সংশোধন করতে পারে। যদি রিভিউ গৃহীত হয় এবং আদালত মনে করে কিছু নিয়োগ ছিল স্বচ্ছ, তাহলে মেরিট লিস্ট অনুযায়ী যোগ্য প্রার্থীদের চাকরিটি টিকে যেতে পারে। যদি রিভিউ খারিজ হয় তাহলে কি হতে পারে? রিভিউ পিটিশন খারিজ হলে আবেদনকারীদের সামনে দুটি রাস্তা খোলা থাকে, কিউরেটিভ পিটিশন এবং প্রশাসনিক পক্ষ থেকে পুনর্বিবেচনা। কিউরেটিভ পিটিশন এটা হবে আইনের চূড়ান্ত ও ব্যতিক্রমী ব্যবস্থা, যেখানে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে ন্যায় বিচারে বঞ্চিত হয়েছে, সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে অথবা বিচারপতিরা পক্ষপাতমূলক আচরণ করেছেন, যেটা প্রমাণ করা সহজ নয়। প্রশাসনিক পক্ষ থেকে পুনর্বিবেচনা, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার চাইলে নতুনভাবে একটি স্বচ্ছ যাচাই কমিটি গঠন করতে পারে। যেসব প্রার্থীর বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ নেই তাদের জন্য আলাদা প্রক্রিয়ায় পুনর্নিয়োগের ব্যবস্থা করতে পারে। এই প্রক্রিয়া অবশ্যই সুপ্রিম কোর্টের রায়ের সীমার মধ্যে থেকে করতে হবে, না হলে তা আবার চ্যালেঞ্জের মুখে পড়বে। রায়ের রাজনৈতিক ও সামাজিক প্রভাব, এই মামলার রাজনৈতিক প্রেক্ষাপটও উপেক্ষা করা যায় না।
26,000 চাকরি একসাথে বাতিল মানে এক ভয়ানক সামাজিক ধাক্কা। এই কারণে অনেক সময় সামাজিক চাপ বা রাজনৈতিক আলোচনার ভিত্তিতে রাষ্ট্র বা আদালত মানবিক দৃষ্টিকোণ থেকে আংশিক ছাড় দেয়। এই মামলার কিছু সম্ভাব্য পরিণত হতে পারে। আদালত তার রায় বহাল রাখবে, প্যানেল সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেই আংশিক রিভিউ হতে পারে, যোগ্য প্রার্থীদের আলাদা করে যাচাই করে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হতে পারে, রাজ্য সরকারকে নতুন নিয়মে নতুন নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ দেওয়া হতে পারে। ভিডিওটির শেষ প্রান্তে এসে শুধু একটা কথাই বলা, 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের নিয়োগ ছিল এক স্বপ্ন পূরণের গল্প, কিন্তু আজ সেই গল্পটাই পরিণত হয়েছে এক দুঃস্বপ্নে। চাকরি নেই, নিরাপত্তা নেই, ভবিষ্যতের কোনো দিশা নেই। কারো বয়স পেরিয়ে গেছে নতুন পরীক্ষা দেওয়ার জন্য, কারো সংসার টিকছে শুধু এই চাকরিটার ভরসায়। আর আজ তারা ডিসমিসড, কাগজে কলমে, আদালতের রায়ে, জীবনের বাস্তবতায়। প্রশ্ন একটাই, তারা কি সত্যিই দোষী, নাকি তারা শুধুই একটা ব্রোকেন অ্যান্ড ক্রাফট সিস্টেমের শিকার? নিয়োগে দুর্নীতি হয়েছে, এটা আদালতের পর্যবেক্ষণ, কিন্তু সবাই কি একই রকম দোষে দোষী, নাকি কিছু নির্দোষ মানুষ আজ রাজনৈতিক ও প্রশাসনিক ভুলের বলি? এই রিভিউ পিটিশন তাদের শেষ বড় সুযোগ, একটা ফাইনাল উইন্ডো অফ হোপ, যেখানে হয়তো জীবনের সবটা বদলে যেতে পারে বা সব কিছু চিরতরে ভেঙে পড়তেও পারে। এই ভিডিও যদি আপনাকে ভাবায়, প্রশ্ন তোলে, হৃদয় স্পর্শ করে, তাহলে শেয়ার করুন, কারণ এটা কোনো নাটক নয়, কোনো হেডলাইন নয়, এটা এক শ্রেণীর বাস্তব সংগ্রাম, একটা জীবন্ত ট্র্যাজেডি। কমেন্টে লিখে জানান আপনার মতে কী হওয়া উচিত। আইনের অন্ধ নিয়ম চলবে, নাকি ন্যায়ের দিকে আদালত নতুন করে তাকাবে? 26,000 পরিবার, তারা কি একটা দ্বিতীয় সুযোগের যোগ্য নয়? আপনার মতামতই হতে পারে এই যুদ্ধে তাদের পাশে দাঁড়ানোর একটা কণ্ঠস্বর।